তাতে মনে হয় যে সবকিছু আওয়ামী লীগ। এদেশে আওয়ামী লীগ ছাড়া আসলে কোনো দল নেই। আওয়ামী লীগের যে জনপ্রিয়তা সেটা এই পৃথিবী থেকে একেবারে সপ্তম আকাশ ভেদ করে আরশে আজিমে পৌঁছে গিয়ে সিদরাতুল মুনতাহার কাছাকাছি চলে গিয়েছে, এরকম একটা মনে হয়। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিশালত্ব, সেই বিশালত্ব এখন আসলে আমাদের ক্ষুদ্র মন মস্তিষ্কে আমরা চিন্তা করতে পারি না। আমাদের যে নিউরন, ব্রেনের যে চিন্তা শক্তি আছে, আপনি চিন্তা করতে পারেন যে ব্রিটিশ সাম্রাজ্যের কখনো সূর্য ডুবতো না, সেই ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিভু ঋষি সুনাক, যিনি এখন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি খালি পায়ে হাঁটু গেড়ে আমাদের প্রধানমন্ত্রীর পেছনে যেভাবে বসে আছেন, যে ছবি আমাদের দেশে প্রচারিত হচ্ছে, আমার কাছে তো মনে হচ্ছে যে ঋষি সুনাক কখনো ব্রিটেনের যে রানী বা ব্রিটেনের যে এখন রাজা আছেন তাদের সামনে কখনো এইভাবে জীবনে বসেননি। তো এই জিনিসগুলো বাংলাদেশে কিন্তু মার্কেটিং আমার কাছে হচ্ছে, মনে মার্কেটিং আমার কাছে হওয়ার ফলে আমার কাছে কিন্তু মনে হয় এটা খুব সম্মান দেখানোর জন্য না, এটা তার জন্য কনভেনিয়েন্ট ছিল ওভাবে কমিউনিকেশনটা করার জন্য, এটা সেটাই উনি ওটা করেছেন। যেহেতু আপনি যেহেতু জার্মানিতে আছেন, ইউ নো দ্য জি ওয়েস্টার্ন কালচার, কিন্তু জি আমরা বাংলাদেশে বসে যেটা দেখছি যে হিমালয়ের যে বিশালত্ব, শেখ হাসিনার যে উচ্চতা, সেটা হিমালয়ের বিশালত্বের মতো। আর হিমালয়ের নিচে যদি একটা ছোট কিছু দুর্বাঘাস জাতীয় কিছু একটা থাকে, ওইভাবে ঋষি সোনাককে আমাদের বাংলাদেশে বসে আমরা যারা দেখছি বা যেভাবে প্রচার করছে ওইভাবে মনে হচ্ছে। এরপরে নরেন্দ্র মোদী কিংবা ধরুন মিস্টার জো বাইডেন, এখন মিস্টার জো বাইডেন যেভাবে আমরা এখানে বসে শুনছি বা যেভাবে প্রচার করা হচ্ছে, তাতে মনে হচ্ছে যে ছবিটা দেখে মিস্টার জো বাইডেন অনেক দূর থেকে তিনি টার্গেট করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি ছবি তুলবেনই। এবং তিনি শুধু একা ছবি তুলবেন না, তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, তার সঙ্গে ছবি তুলবেন। তারপরে তিনি সেই ছবি তুলেছেন। তারপরে শেষে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য, এবং কিন্তু যেহেতু সাইমা ওয়াজেদ না না কিন্তু পুতুল রনি ভাই আপনি পরবর্তী আপনি ঠিকই প্রজন্মের, রনি ভাই আপনি ঠিকই বলতেছেন, কিন্তু আমরা তো আসলে এরকমই শুনতেছিলাম যে বাইডেনের কাছে শেখ হাসিনা অনেক ধর্ণা দিয়েও 1 সেকেন্ডের জন্য ছবি তুলতে পারেন নাই, কাছে যাইতে পারেন নাই। এরা বাইডেন আসলে শেখ হাসিনাকে চেনেনও না, পাত্তাও দেন না। সেই ক্ষেত্রে তো এই ছবিটা নিয়ে কিছু বলা থাক আর না থাক, এই ছবিটা তো একটা প্রুফ যে শেখ হাসিনা এবং তার মেয়ের সঙ্গে আগ্রহ নিয়ে ছবি তুলছেন বাইডেন। এট লিস্ট না, তিনি এটা এটা ক্লিক করেছেন। জি, কিন্তু আমরা এটা তো তার আগে এটা উল্টো এটা প্রভাকাণ্ডা। এটা জি না, এটাই মানে এটাই আমাদের জনাব মাননীয় নেতা জনাব ওবায়দুল কাদের, কিংবদন্তির নেতা, তার বক্তব্যে ফুটে উঠেছে। বিএনপি থেকে শুরু করে অন্য যে সমস্ত লোক এই ধরনের দুর্মুখ প্রকৃতির চরিত্র নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুকন্যা তার বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছেন, তার একটা প্রাকৃতিক দাঁত ভাঙা জবাব এসে গেছে। তো এখন এটাতে আমরা বুঝে গেছি যে আসলে বিএনপি মিথ্যা কথা বলে। এখন বিএনপি এই যে ছবির যে কি জবাব দিবে এবং এটা কিভাবে সামাল দিবে, এটা নিয়ে খুবই আমরা চিন্তার মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি। এবং এই টেনশন এখন আসলে কি আপাতত আছেন আসলে আমি রনি ভাই, বিএনপি আসলে কি অত বড় আছেন কিছু না। রনি ভাই, আসলে কি হ্যাঁ, আছেন না আপনি না না আসলে ঠাট্টা করছেন? মানে এই ছবি নিয়ে কি মানে না আমার ধারণা আছে যে বাংলাদেশের রাজনীতিতে আরো অনেক বিষয় আছে কথা বলার মতো, এইটা নিয়ে মানে কি আসলে নাকি আপনি স্বভাব সুলভ পরিহাস আপনি করতেছেন আপনি? আপনি আপনি বাংলাদেশে চিন্তা করেন, আওয়ামী লীগ নিয়ে ঠাট্টা করে, প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কথাবার্তা সবাই বলে, সবাই করে, এইরকম অনেকেই করে, মানে অনেকেই করে। এটা 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 করে হ্যাঁ, এটার একটা লিমিটেশন আছে, একটা জি লিমিটেশন, দেয়ার ইজ এ জি সার্টেন লিমিট। তা জি আমি এখনো পর্যন্ত উন্মাদ হয়ে যাইনি, পাগল হয়ে যাইনি। আমি যে কথাগুলো বলছি, হুম, বরং আপনি দূরে থেকে বাংলাদেশে যদি আপনি এই এই কথাগুলো আমি আওয়ামী লীগের কোনো সমাবেশে এই কথাগুলো বলতাম, আপনার এই কথাগুলো, হুম, হুম, আপনি ১০০টা তালি বাজত, আমাকে ফুলের মালা দিত, হুম, এবং হুম। আমি দলে থাকলে আমাকে এই পরবর্তীতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী করে নিয়ে যাওয়া হতো এবং আমাকে বিশেষ সম্মানিত করা হতো। আমি এখন যেহেতু একটা ভিন্ন জায়গাতে আছি, এই জন্য কথাটা আপনার কাছে ঠাট্টা মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হলো এটাই হলো আওয়ামী লীগের মনের কথা। আওয়ামী লীগ আমি যেভাবে বলছি, আসলে হুম, ওবায়দুল কাদের সাহেব এভাবে বলতে পারছেন না, মঞ্জু সাহেব এভাবে বলতে পারছেন না, বাট থিংস শুড বি কিন্তু এক্সপ্রেস আপনার ইন সাচ ওয়ে। আমি যেভাবে বলছি এইভাবে রাইট, আসলে করা আপনার উচিত। চেয়ে বেশি আওয়ামী এই লীগের মনের ব্যাপার কথা হলো কে বুঝবে রনি ভাই? মানে এটা তো আপনার বোঝারই কথা। সঙ্গত কারণে, জি জি আমি তো সঙ্গত করে। দীর্ঘদিন আমি এই দলটার জি সাথে দীর্ঘদিন সেই গত ছিলেন, রাইট ৪৫ বছর যাবৎ জয় বাংলা বলতেছি, মানে এটা চারটিখানি কথা না। রাইট। এই দলের মনোনয়ন পেয়েছি শেখ হাসিনার এত কাছাকাছি। আমি যখন শেখ হাসিনার খুব কাছাকাছি, এই সময়ের মধ্যে এখন যারা শেখ হাসিনার কাছাকাছি থেকে পোলাও ক্রমা মাখন খান, গণভবনে গিয়ে পরিচয় দেন, আমি অমুক বলছি, আমার নাম অমুক, আমাদের আসলে ওই সময়টাতে আমি তাদের কাউকে দেখিনি সেখানে। তো যার জন্য আমার ওই মানে অভ্যন্তরের যে খবরাখবর গুলো, সেটা আজকে নয়, আমি 1981 সন থেকেই এই দলের একজন কর্মী হিসেবে
পরবর্তীতে সাংবাদিক হিসেবে জাস্ট কৌতূহল পরবর্তীতে রনি ভাই, দেখেছি। আপনি যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছাকাছি ছিলেন তখনও কি পোলাও কোরমা মাখন ছিল, মানে আপনাদের জন্য ছিল না, পোলাও কোরমা মাখনটা পরে চালু হয়েছে? না না, পোলাও কোরমা মাখনটা আসলে সবার জন্য সবসময় ছিল, এখনো আছে, আগেও আচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা তবে আচ্ছা। পোলাও কোরমা খাওয়ার মতো জিহ্বা থাকতে হবে, জিহ্বা থাকতে হবে, ঠোঁট থাকতে হবে, কণ্ঠ থাকতে হবে, লালা থাকতে হবে মুখে। আচ্ছা, সবার পেটে পোলাও কোরমা হজম হয় না, সবাই ওকে। দেখেও না। তা আমার আসলে ভাগ্যটাই খারাপ, আমি জীবনে এখনো পর্যন্ত পোলাও কোরমা দেখতে পারিনি। পোলাও কোরমা দেখতে পারিনি, ওকে। বরং আর এগুলো দেখলে লালা কিভাবে বের হয়, কিভাবে গলা ঠলা নাড়া যায়, কিভাবে ঠোঁট হয়, খেলে কি হ্যাঁ। ধরনের আকার আকৃতি হয়, হুম, মেদ হয় কিরকম, আমি এখনো এগুলো বুঝি নাই। যার হুম। জন্য ডোন্ট আস্ক মি এনিথিং অ্যাবাউট পোলাও এন্ড কোরমা। আমি এগুলো দূর থেকে শুনি, তাই মনে হয় আরকি এই যা আচ্ছা। অবস্থা। আচ্ছা, আমি যে প্রশ্নটা করতেছিলাম যেটি ওই মানে বহির্বিশ্বে আওয়ামী লীগের তথা শেখ হাসিনার অবস্থান কেমন, আপনি আপনার মতো করে এটি জবাব দিয়েছেন। আমরা যে প্রশ্ন আসলে আমাদের অনেক সহকর্মীর কাছে শুনি, যার একটা ভাগ আমি মঞ্জু ভাইকেও করেছিলাম, সেটা অনেকটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের এত শক্তিশালী অবস্থানের কারণ কি, এটা আমাদের বন্ধুরা আমাদের কাছে জানতে চান। আমাদের বন্ধুরা আরও জানতে চান শেখ হাসিনা কি করে সাহস করেন যে ভারতের মতো এরকম একটা বড় দেশের মাঝখানে থেকেও চাইনিজ সাবমেরিন কিনতে বা চাইনিজ প্রজেক্ট নিয়ে আসলে কাজ করতে। তিনি কিভাবে আমেরিকান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত থাকা সত্ত্বেও আপত্তি কিছুটা প্রকাশ্য কিছুটা গোপন আপত্তি থাকা সত্ত্বেও তিনি কিভাবে রূপপুর রাশিয়ার সঙ্গে করে ফেলতে পারেন, এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখেন যে তিনি মানে আমার শেখ এখানে হাসিনা? এখানে আপনার দুটোরই দার্শনিক ব্যাখ্যা আছে। জি। প্রথমটার দার্শনিক ব্যাখ্যা হলো, যদি পজিটিভ অর্থে বলেন, সেটা হলো হুম, কারো মধ্যে যদি অলৌকিক কোনো ক্ষমতা থাকে, একটা ফোর্সই থাকে, সে বুঝতে হুম, পারে ভবিষ্যতে কি হবে। হুম, তো আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা মনে করেন মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে অলিত্ব রয়েছে, দেবত্ব রয়েছে, তিনি অনেক কিছু প্রিডিক্ট করতে পারেন অনাগত দিনে কি হবেন। এবং আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা, এমনকি তোফায়েল ভাইয়ের মতো লোকদের সাথে আমি দেখেছি, ইভেন মুনতাসির মামুন সাহেবের মতো লোকের সাথে কথা বলে দেখেছি, তারা মনে করেন যে শেখ হাসিনার যে আন্দাজ, তার যে ফোর্সি, তার যে ভবিষ্যৎ দেখার কল্পনা, এটার মধ্যে অলৌকিকত্ব রয়েছে। এটা আওয়ামী লীগের লোকজন মনে করে। বিএনপির যাই সমালোচনা করুক না কেন, দিস ইজ বাস্তবতা। এই কারণে হতে পারে তিনি হয়তো আগেই বুঝতে পেরেছেন যে আমরা রাশিয়ার সাথে যদি এই ধরনের রূপপুর একটা পারমাণবিক কেন্দ্র করি, আমাদের একটা পশমও টাচ করতে পারবে না, আমেরিকা ক্যান ডু নাথিং, কিছু করতে পারবে না। তারপরে তিনি হয়তো মনে করেছেন যে আমি যদি এক হাতে ভারতের সাথে, চীনের সাথে আমি যদি দুই হাতে খেলি, ভারতে কিছু করতে পারবে না, নরেন্দ্র মোদী আমাকে দিদি দিদি করে ডাকবে, আমাকে বাড়ির মধ্যে নিয়ে যাবে, ঘরের মধ্যে নিয়ে খাওয়াবে দাওয়াবে, বাধ্য। আর চীনের প্রেসিডেন্ট আমার কাছে স্পেশাল এনভয় পাঠাবে, গোপনে পাঠাবে, পররাষ্ট্রমন্ত্রীকে গোপনে পাঠাবে। এটা তিনি বুঝতে পেরেছেন, তার ওই ধরনের অলৌকিক ক্ষমতা আছে। আরেকটা জিনিস খুব বিখ্যাত ব্যাপার আছে, যে যেখানে পৃথিবীর কোনো জিনিস যেতে সাহস পায় না, এমনকি ইবলিসও যেখানে যেতে সাহস পায় না, সেখানে যাদের বুদ্ধি শুদ্ধি কম তারা অনায়াসে সেখানে চলে যেতে পারে। হুম, এখন এই যে বাংলাদেশের ক্ষেত্রে যে ঝুঁকিগুলো নেওয়া হয়েছে, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, আমরা পুরো দেশটা একটা 17 কোটি মানুষ সহ পুরো দেশটা এরকম একটা ডেঞ্জার জোনে চলে গিয়েছি। এখন এই ডেঞ্জার জোনের আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে আমরা মনে হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত চীনের সঙ্গে এবং ভারতের সঙ্গে যুগপৎ ভাবে ডিপ্লোমেসি করার মতো দক্ষতা আমরা অর্জন করতে পারিনি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে ধরনের সিনিয়র কর্মকর্তা যারা রয়েছেন, তারা ভারত বা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একেবারে জুনিয়র কর্মকর্তাদের কাছেও অবোধ শিশু। আমাদের যে অন্য যে সকল দক্ষতা, অভিজ্ঞতা, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, আমাদের বিজনেসের যে অবস্থা, এগুলো যদি পশ্চিমা বিশ্বের যে সকল মেশিনারিজ রয়েছে ফাইন্যান্সিয়াল বিষয়াদি কন্ট্রোল করার জন্য, সেইগুলোকে মোকাবেলা তো দূরের কথা, তাদের একটা উত্তাপ বহু দূর থেকে সহ্য করার মতো অ্যাবিলিটি আমাদের নেই। এটা হলো আপনার আপনার কথা বলবো না, আপনি যেহেতু জার্মানি আছেন, আমরা বাংলাদেশে যারা কম বুদ্ধির লোকজন আছি, আমরা দিব্য দৃষ্টিতে এই বিষয়গুলো দেখে থাকি। তো এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে এই যে আমরা বাংলাদেশের একটা ডেঞ্জার জোন আছি, আমাদের জ্ঞানীগুলি পণ্ডিত ব্যক্তিরা যারা বলতেছেন, তো এই বিষয়গুলো দুটো ক্ষেত্রেই হতে পারে, যে খুব বেশি ফোর্সি যাদের ভবিষ্যৎ বুঝতে পারে। জওহরলাল নেহরু একসময় বুঝতে পেরেছিলেন, একসময় আপনি জানেন যে 1953-তে তিনি একটা বিখ্যাত কথা বলেছিলেন, আমি 1 মিনিটে শেষ করব। জি। তিনি বলেছিলেন যে তখন খুব মানে আমাদের হোল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ভারত ছিল সবচেয়ে দরিদ্র রাষ্ট্র। হুম, তো তাকে জিজ্ঞাসা করা হলো যে ভারতের ভবিষ্যৎ কি, এটা স্বাধীন হলো, পাকিস্তানের কাছে তো কিছুই না। তখন তিনি বললেন যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নাও পৃথিবীতে 1 নম্বর সুপার পাওয়ার আছে ব্রিটিশ, এরা খুব বেশি দিন থাকবে না, আমেরিকা ইজ কামিং এজ এ সুপ্রিম পাওয়ার, and after America China is coming, and after China India is coming as a economic and military super power. এটা 1953-তে জওহরলাল নেহরু বলেছেন। তো বিশ্ব নেতাদের ওইরকম একটা ফোর্সই থাকে। এখন শেখ হাসিনা বিশ্ব নেত্রী, আওয়ামী লীগের লোকজন প্রচার করে। এখন তার যে ফোর্সি গুলো আছে, তার যে ভিশন গুলো আছে,
এইগুলো আসলে জওহরলাল নেহরু যেভাবে ইন্তেকাল করেছেন বা তার মৃত্যুর বহু পরে আজ আমরা সেইগুলো নিয়ে সমালোচনা করি, আলোচনা করি, তাকে এনলাইটেন করি, কিন্তু উনি যখন জীবিত ছিলেন তাকে নিয়ে কিন্তু অনেক গালাগালি হতো, অনেক আজে বাজে কথা হতো, যে এটা শেখ হাসিনাকে নিয়েও এখন হয়। তা উনার যখন পরবর্তীতে আরো 50 বছর পরে যখন ওনাকে মূল্যায়ন করা হবে, তখন আজকের এই বিষয়গুলো আসলে তখন মূল্যায়ন করা যাবে। বাট এখন আমরা স্বাভাবিক দিব্য দৃষ্টিতে যেটা দেখছি, যে আমাদের ইকোনমি খুবই বিপদের মধ্যে আছে, আমাদের আনএমপ্লয়মেন্ট মারাত্মক অবস্থার মধ্যে রয়েছে, এবং আমাদের প্রত্যেকটা মানুষের স্বপ্ন বিলীন হয়ে গেছে। আমরা প্রতিটি মুহূর্তে দুঃস্বপ্ন নিয়ে বেঁচে আছি, আমাদের হাত পা থরথর করে কাঁপছে, অভাব, অভিযোগ আমার মনে এবং যে জীবনের যে রনি ভাইয়ের বক্তব্য অবস্থা। পরিষ্কার। আমার মনে যে রনি ভাইয়ের বক্তব্য পরিষ্কার। আমি রনি ভাই, সরি আমি থামাইতে হলো আপনাকে। আমি আমাদের আপনি আমাকে একটু বুঝাবেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কেমনে আলাদা? মানে আওয়ামী লীগ একটা জিনিস, শেখ হাসিনা আরেকটা জিনিস, এটা কেমনে হইতে পারে? আমি আসছি আপনার কাছে। আমি একটু রনি ভাইয়ের কাছে যেতে চাই। রনি ভাই, বিএনপির আন্দোলন কি ঝিমিয়ে পড়েছে কিনা? বিএনপির আন্দোলন গতি পাচ্ছে না কেন? বিএনপির আন্দোলনের মধ্যে কি অনেক মতদ্বৈততা দেখা দিয়েছে কিনা? বা বিএনপির আন্দোলনে কি কোনো সমস্যা হয়েছে কিনা, বা নাকি ঠিক পথেই আছে রনি ভাই? না, প্রথমত আসলে যদি আপনি 2023 সনের সেপ্টেম্বর মাসের আজকের দিনটির কথা চিন্তা করেন, আজকেও বিএনপির একটা সমাবেশ ঢাকাতে ছিল। এই জায়গাতে যদি বিএনপির পরিবর্তে আওয়ামী লীগ থাকতো, আমার কাছে মনে হচ্ছে না যে এরকম একটি বিরূপ পরিস্থিতিতে বিএনপির চাইতে আওয়ামী লীগ ভালো করতে পারতো। এখন আজ থেকে 10 বছর আগে আন্দোলনের যে ধরন বা প্রকৃতি ছিল, পরিবেশ পরিস্থিতি ছিল, আসলে এখন সময় পাল্টে গিয়েছে। আগে মঞ্জু ভাই যেটি বললেন, বিশ্ববিদ্যালয়ের বড় বড় অধ্যাপকরা পর্যন্ত পল্টন ময়দানে আসতেন রাজনীতিবিদদের বক্তব্য শোনার জন্য, এবং যখন পুলিশ লাঠি পেটা করতো তখন অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পিঠেও কিন্তু লাঠি পেটা পড়েছে এবং অনেকে পালিয়ে গিয়েছেন দৌড়ে। এই ঘটনা ঘটেছে। এটা রাজনীতি এরকম একটা পর্যায়ে জনমনের মধ্যেই করতো। আর এখন একেবারে খুব ডেডিকেটেড কর্মী না হলে এবং প্রয়োজন না হলে সাধারণত রাজনৈতিক সভা সমাবেশে যায় না। দ্বিতীয়ত হলো, আগে এই রাজনীতিতে মন্ত্রমুগ্ধের মতো মানে মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখার মতো ঠিক হ্যামিলিয়নের বাঁশিওয়ালা প্রকৃতির রাজনীতির জাদুকর ছিলেন। আপনি ঢাকার মেয়র হানিফ সাহেব, কিংবা বিএনপির সাবেক মহাসচিব আব্দুল সালাম তালুকদার, কিংবা কে মুবাইদুর রহমান, এই যে তাদের যে বক্তব্য, কিংবা শামু আজ্জেম সাহেবের যে বক্তব্য, এইগুলো যে কোনো বিনোদনের চাইতে, যে কোনো জিনিসের চাইতে সিনেমেটিক, এবং মানুষ শুনতো। কিন্তু এখন আসলে রাজনীতির প্রেক্ষাপটে যদি অন্যান্য যে সকল নেতৃবৃন্দ আছে, ঠিক আগের ঠিক সেই জিনিসগুলো নাই। তো সব মিলিয়ে প্লাস পুলিশ এখন যতটা নির্দয়, অমানবিক, যেভাবে মামলা হামলা, যেভাবে ডাইরেক্ট পায়ের উপর গুলি করে দিচ্ছে, আমরা এক নূর হোসেনকে গুলি করছে, সেটা নিয়ে এরশাদের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছি, আর বাংলাদেশ থেকে 800 বিএনপির নেতাকে গুম করে দেওয়া হলো, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন আদিলুর রহমানের মতো একজন মানবাধিকার কর্মী, আন্তর্জাতিক মানের মানবাধিকার কর্মী, তাকে প্রিজন ভ্যানে তোলা হলো এবং সে হাতটা উঁচু করে প্রতিবাদ জানাবে যে এটাকে সে হি ডু নট এগ্রি। এই জিনিসটা করতে দেওয়া হয় নাই, পুলিশ তার হাত চেপে ধরেছে। আপনি বোঝার চেষ্টা করেন যে ডেমোক্রেসিটা কোন জায়গাটাতে আছে। ফলে এইরকম একটা বিরূপ পরিস্থিতিতে কমফোর্ট জোনে যারা থাকেন, খুব ভালো জায়গাতে যারা আছেন, যারা মামলা মধ্যে পড়েননি, অর্থনৈতিক অবস্থার মধ্যে পড়েননি, পুলিশের পিটানি খেতে হচ্ছে না, কোন রকম সমস্যা নাই, তারা আসলে বিএনপির এই বেদনাটা বুঝতে পারবে না। এরকম একটি অবস্থায় থেকে একটি দলের সর্বোচ্চ যা কিছু করা সম্ভব সেটি বিএনপি করছে। এবং আমার অতীত অভিজ্ঞতা বলে, বা আমার যতটুকু বর্তমান অভিজ্ঞতা রয়েছে, যে অনাগত দিনে যদি আওয়ামী লীগ এরকম কোনো মুসিবতে পড়ে, গণেশ উল্টে যায়, এখন বিএনপির যে অবস্থা আছে তার 10 ভাগের 1 ভাগ শক্তিমত্তা আমার মনে যে রনি ভাই অত্যন্ত সুন্দর ভাষা, প্রাঞ্জল ভাষা এটি বলেছেন, কিন্তু বিরূপ পরিস্থিতির কথা বলেছেন, বিএনপির বেদনার কথা বলেছেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ফ্যাক্টরগুলি মাথায় রেখে কি আমরা এটি বলতে পারি যে বিএনপির আন্দোলন একটু লাইনচ্যুত হয়েছে, বা বিএনপির আন্দোলনের গতি থেকে বিএনপি একটু সরে দাঁড়িয়েছে? এটা কি এরকম মনে হচ্ছে, না বিএনপি ঠিক জায়গাতেই আছে? বিএনপি আসলে একটা আন্দোলনটা হয় কি, আপনি জানেন যে এটা এক ধরনের কৌশল, রাজনৈতিক কৌশল, যুদ্ধের চাইতেও মারাত্মক। এখন বিএনপি চেষ্টা করছে কূটনৈতিক ভাবে, এবং কূটনৈতিক যে তৎপরতা দেশের ভিতরে আছে, দেশের বাইরে আছে, ফাইন্যান্সিয়াল সেক্টরে আছে, সচিবালয়ে আছে, মানে আমাদের অনেকগুলো উইংস কাজ করছে, বিএনপির অনেকগুলো উইংস, রাজপথের একটা উইংস কাজ করছে। এখন রাজপথে সরাসরি পুলিশের সাথে সংঘাতে যাওয়া, হরতালে যাওয়া, লগি বৈঠক করা, অতীতের মতো মারামারি করা, কাটাকাটি করা, এই জিনিসগুলো প্রমাণিত এখন হচ্ছে না। অতীতের কথাটা যদি আমরা বাদ রাখি, এখন হচ্ছে না। অতীতের কথাটা যদি আমরা বাদে রাখি, মানে যে
বেশি অতীতে আমি যাইতে চাই না, মানে 2022 সালের ডিসেম্বর মাসে বিএনপির আন্দোলনটা যে কক্ষপথে ছিল সে একই কক্ষপথে, মানে রাইট অন ট্র্যাক আছে কিনা, মানে 2022 না, রাইট অন ট্র্যাক যেরকম আপনার ছিল। প্রথমত হলো যে না, 2022-এর যে রাইটটাতে ছিল, আপনি ধরেন মির্জা ফখরুল থেকে শুরু করে মির্জা আব্বাস, অন্যান্য যে সিনিয়র নেতৃবৃন্দকে হুম, সেই যে ঢাকা সমাবেশকে কেন্দ্র করে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, যেভাবে বিএনপির অফিসে ঢুকে তাণ্ডব চালানো হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে এরকম ন্যাক্কারজনক ঘটনা কখনো ঘটেনি। ওকে, আপনি চিনেন যে, আপনি দেখেন ইমরান খান, পাকিস্তানের ইমরান খানে তারা গণতান্ত্রিকভাবে যত শক্তি দেখানোর এর চেয়ে গত 50 বছর আমি আসলে কোনো পৃথিবীতে এই পাকিস্তান ইমরান খান যেটা দেখিয়েছেন গত 50 বছরে কেউ দেখেনি। কিন্তু সেটার পরিণতি কি হলো? রাষ্ট্র যখন শক্তি প্রয়োগ করলো, ইমরান খানকে গ্রেপ্তার করে ফেললো, নাও নোবডি আসছে না। তো যেখানে ইমরান খানের এত জনপ্রিয়তা, এত সুপারম্যান, না তিনি পারছেন না, সেখানে বাংলাদেশে যে এখনো যে মির্জা ফখরুলের ডাকে 10 লাখ লোক যে ঢাকা শহরে আসতেছে, আওয়ামী লীগের আপনি চিন্তা করেন, আওয়ামী লীগের তো ঘুম হারাম হয়ে গেছে, না রনি তারা ভাই, খেতে পারে না। রনি ভাই আপনার তারা কথা তো এত ওর- সুন্দর, আপনার কথা তো এত সুন্দর, শুনতে ইচ্ছা করে, কিন্তু আপনাদের আসলে টক শো ফরম্যাটের কারণে আমি আসলে প্রশ্নটা করতে চাইছিলাম হচ্ছে যে 2022 সালের ডিসেম্বরে বিএনপি আন্দোলনের যে চিত্র সামনে দেখতে পাচ্ছিল, আপনি যে ভিশনের কথা বলছিলেন, সেই চিত্রেই কি সেপ্টেম্বরের 15 তারিখে আমরা দাঁড়িয়ে আছি, না সেই চিত্র থেকে একটু এদিক ওদিক হয়েছে, না আমরা ঠিক জায়গায় আছি? এটা 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 সম্পূর্ণ ভিন্ন মাত্রায় আমরা এখন এগোচ্ছি 2022 সালের প্রোগ্রাম অনুযায়ী এখন আচ্ছা এগোচ্ছি। আচ্ছা আচ্ছা, এর কারণ এটা হলো, একটু চেঁচেছে, রাইট। কেন এর কারণটা এক মিনিটই বলি। 2022 জি। সনে আমাদের কাছে সেলফি ছিল না, যে বাইডেন যে সেলফি তুলতে পারে এটা তো আমরা কখনো ভাবতেও পারি না। এখন তো এইটাকে কেন্দ্র করে আমাদের আন্দোলনের শখ করতে হবে, হাউ টু সলভ দিস প্রবলেম। যেহেতু ওবায়দুল কাদের সাহেব বলেছেন এখন বিএনপি কি করবে, তা আমরা তো ওবায়দুল কাদের সাহেবের কথা ফেলতে পারি না। সে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, আমার কাছে মনে আমরা হচ্ছে মনে সার্কাস। করেছিলাম আমরা মনে করেছিলাম এক মিনিট আরেক মিনিট, আমরা মনে করেছিলাম যে নরেন্দ্র মোদী হয়তো ওনাকে দাওয়াতই দিবে না, যেহেতু সে ব্রিক্স সম্মেলনে গিয়ে তার সাথে কথা বলেনি, ওনাকে হয়তো সে G20 তে বিএনপি যাবে না। বিএনপি এখন সিরিয়াসলি এরকম মনে করেছিল, না বিএনপির কাছে খবর ছিল? বিএনপি না না, বিএনপির কাছে খবর না, আমরা দৃশ্য যেটা দেখেছি এটা বিএনপি তো, আমি জাস্ট নরমাল হইতে বলছি খবরের মতো করে, আচ্ছা তাদের এরকম একটা ধারণা সবাই করেছে যে, কিন্তু দিল্লিতে গিয়ে দেখলাম যে সেইভাবে তাকে দাওয়াত করে বাসায় খাওয়ানো হলো, সেভাবে হলো। আমরা একটা এখন আমাকে তো সেইভাবে চিন্তা করতে হচ্ছে। আমরা একটা প্রতিটা রিপোর্ট মুহূর্তে করেছিলাম, আমরা একটা BNP রিপোর্ট কে- করেছিলাম যে হ্যাঁ, বিএনপি আওয়ামী লীগের জন্য যেটাকে লাইন বি ডিপ্লোমেসি বলে সেটা দিল্লি করতে চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেটার তিনি সিন্ডিকেটের কথা বলেছেন, এক ধরনের আত্মসমর্পণ করেছেন, তিনি জানেন না সিন্ডিকেটকে কেমনে প্রতিরোধ করবে। কিন্তু আমরা খুব বিস্ময়ের সাথে খেয়াল করলাম প্রধানমন্ত্রী নিজেই জানেন না যে তার কমার্স মিনিস্টার আসলে কি বলে। এই ব্যাপারটাও নিশ্চয়ই আপনি একটু এটাতে নিশ্চয়ই আপনি একটু আলোকপাত করবেন। আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে, আমি একটু রনি ভাইয়ের কাছে হয়ে আসি। রনি ভাই, আপনি কি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চান যে আসলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কিভাবে আলাদা? তাহলে আমি আপনাকে প্রশ্নটি করতাম, মানে যে প্রশ্নটি না, আমি বলতে জি জি প্লিজ একটু আমি যদি বলেন। বলতে চাই জি যে, একটু যদি বলেন। বলতে চাই, মঞ্জু ভাই বলেছেন যে আই কুড ডু বেটার। আসলে হুম, মূল ব্যাপার হলো রাজনীতিতে যারা আওয়ামী লীগের জনপ্রিয়তা যদি বলেন, আওয়ামী লীগের যারা করে তাদের কাছে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। এর কারণ হলো তারা যে কোনো ভাবে মনে করছে যে আওয়ামী লীগ করতে হবে, আওয়ামী লীগ না করলে তাদের পিঠের চামড়া থাকবে না এবং পালানোর কোনো পথ থাকবে না। অর্থাৎ অতীতের যে কোনো সময়ের চাইতে এদের মধ্যে হোমোজেনিয়াসনেসটা বেশি এসে গেছে। 2 নম্বর হলো যে আওয়ামী লীগের মধ্যে আবার শেখ হাসিনার জনপ্রিয়তা কি করে বাড়লো। বিভিন্ন সময় আওয়ামী লীগের গ্রুপ থাকতো, উপ গ্রুপ থাকতো, তোফায়েল সাহেব গ্রুপ থাকতো, আমো গ্রুপ থাকতো, মন্টু গ্রুপ থাকতো। এখন আসলে দেয়ার ইজ নো গ্রুপ, একমাত্র সবাই বলে উপরে আছে আল্লাহ, নিচে আছে শেখ হাসিনা। তো সেই দিক থেকে যদি একক নেতা হিসেবে ধরেন, শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে আওয়ামী লীগের অন্য কোন নেতার জনপ্রিয়তা দূরের কথা, নামটা উচ্চারণ করার মতো অবস্থা নাই, সঙ্গে সঙ্গে তার অবস্থা 12টা বেজে যাবে। তো সেই ক্ষেত্রে প্রথমত দল হিসেবে আওয়ামী লীগকে যারা পছন্দ করে তারা হোমোজেনিয়াস হয়ে গেছে, সেখানে জনপ্রিয়তা বেড়েছে, তারা ভুলে অন্যদিকে তাকাবে না। আর ওই নেতাকর্মীদের মধ্যে একসময় বিকল্পভাবে অনেকের চিন্তা করতো, কিন্তু এখন শেখ হাসিনার বাইরে কোনো চিন্তা করে না। আল্লাহ তাকে 100 বছর হায়াত দান করুক, এরকম চিন্তা ভাবনা হয়। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো নেগেটিভ যেটা, সেটি হলো যে সাধারণ যারা আওয়ামী বিরোধী শক্তি রয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগকে টলারেট করার বা সহ্য করার, আওয়ামী লীগকে ধারণ করার, অ্যাডপ্ট করার যে ক্ষমতাটা ছিল, এটি পুরোটাই ঘৃণা এবং বিদ্বেষে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন তার বিরোধীদের কাছে এতটা ঘৃণিত, এতটা নিন্দিত এবং এতটা না কিন্তু রনি ভাই, আওয়ামী লীগ তো প্রতিপক্ষের আওয়ামী লীগ তো বিরোধীদের কাছে কখনো প্রিয় ছিল না। আওয়ামী লীগের যিনি মানে বাংলাদেশের যিনি মানে স্থপতি বলা হয়, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলার পরে যারা মেরে ফেলেছে সেই আত্মস্বীকৃত খুনিদের পুরস্কার দিয়েছিল বিএনপি, প্রতিবার পুরস্কার দিয়ে আসছে আর কি, লাগাতার লাগাতার। এখানে আমি তারা তো একটা চিরকালই কথা বলি। হুম,
আমি জি একটা রনি ভাই। আপনার আপনার জি ধৈর্য নিয়ে বলছি, সেটা হলো জি। আহ, আওয়ামী লীগ ওটা অভিযোগ করে, কিন্তু বাস্তবতা হলো যে বঙ্গবন্ধুর শেষ দিন পর্যন্ত হুম, হুম। তার যে প্রবল বিরোধী, আপনি চিন্তা করেন জাসদের ইনুস সাহেব থেকে শুরু করে মতিয়া চৌধুরী, তাদের কারোর সঙ্গে কিন্তু বঙ্গবন্ধুর ব্যক্তিগত সম্পর্কটা খারাপ ছিল না একেবারে আগস্ট পর্যন্ত। আবার বঙ্গবন্ধু সম্পর্কে বিএনপির যত লোক যা কিছু করুক না কেন, খুনিদেরকে যেভাবেই পুনর্বাসিত করুক না কেন, অনেকগুলো একটা দেশের একটা মিলিটারি সিস্টেমে কতগুলো বিষয় থাকে। রাষ্ট্র ক্ষমতায় যখন আসে, আপনি দেখেন 111 হলো, 111-এর লোক যারা কুশীলভ ছিলেন, তাদেরকে কিন্তু রাষ্ট্র অ্যাডপ্ট করতে বাধ্য হয়েছে, আওয়ামী লীগ অ্যাডপ্ট করতে বাধ্য হয়েছে, তাদেরকে আমেরিকাতে পাঠাতে বাধ্য হয়েছে। মঈনুদ্দিন ফখরুদ্দিনে বিচার করা যায়নি, মাসুদ উদ্দিন সাহেবকে এমপি বানাতে হয়েছে। তো এইরকম অনেকগুলো পলিসি থাকে। 75-এর 15 আগস্টটা ছিল একটা মিলিটারি কু। এখন সেই মিলিটারি কুকে পরবর্তী সরকারকে অ্যাডপ্ট করতে হয়েছে, এবং সেই অ্যাডপ্ট করতে যদি তারা না পারতো, ফলে পরবর্তীতে পুরো সেনাবাহিনীটাকে অ্যাবলিশ করতে হতো। এটা পুরো অসম্ভব একটা বিষয়। এইগুলো মানে আপনাকে গভীরে গিয়ে চিন্তা করতে না হবে, না দেশের রনি ভাই, অত্যন্ত আমার স্পর্শকাতর। আমার গভীর চিন্তাটা আপনি একটু ধরায় দেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত একদিনের জন্য বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হইতে পারে নাই। ব্যারিস্টার মওদুদ আহমেদ এটা তার বইয়ের মধ্যে লিখেছেন যে আমরা অ্যাডহক ভিত্তিতে একজন বিচারক নিয়োগ দিতে চেয়েছিলাম, সেটি বন্ধ করা হয়েছে। মানে কেন? এই কাজটি যে ভালো হয়নি এতে তো কোনো সন্দেহ নাই, এবং এই কাজের পরিণতি কিন্তু এখন বিএনপি যে ভোগ করছে না, নট লাইক দ্যাট। কিন্তু দুর্ভাগ্য হলো, বিএনপি এত বড় একটা কাজ করেছে, বঙ্গবন্ধুর বিচারটা হতে দেয় নাই, তার পরিণতিতে বিএনপির যে কি দুর্ভোগ দুর্দশা হয়েছে, এটা দেখে আওয়ামী লীগের যে শিক্ষা নেওয়া উচিত ছিল, সেই শিক্ষা না নিয়ে তারা বরং তাদের অপকর্মের সংখ্যা আরো বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ বিএনপি যে অপকর্মগুলো করেছিল, এটির মান যদি আপনি এক ধরেন, এখন আওয়ামী লীগের অপকর্মের মান 100 ছাড়িয়ে গিয়েছে। এই আমার হলো মনে হয় যে অবস্থা। অর্থাৎ আমার আমাদের মনে হয় যে আমার ইতিহাস মনে হয় থেকে যে কেউ শিক্ষা নেই না কখনো। আমার মনে হয় যে আপনি এটি কোয়ান্টিফাই করেছেন। আমাদের আসলে আপনাদের কথা শুনতে অনেক সময় চলে যাচ্ছে। আমি এইবার যে প্রশ্নটি করছি সেটিও আসলে মঞ্জু ভাইয়ের জন্য প্রশ্ন, কিন্তু আমি রনি ভাইকে দিয়ে এটি জানতে চাইবো যে রনি ভাই, আমরা দেখলাম যে জাতীয় পার্টির নেতারা জিএম কাদেরের নেতৃত্বে ভারত সফর করলেন। সেটি কোনো তার ব্যক্তিগত সফর না, সেটি হচ্ছে যে একটি দলীয়ভাবে সফর, এবং সেই সফর থেকে ফিরে এসে তিনি এখন পর্যন্ত আসলে মিডিয়ার সাথে কোনো কথা বলেন না, এবং এই সফরে কি বলা হয়েছে, কি হয়েছে, সেটি এখনো জানা যায়নি। এ ব্যাপারে আপনার একটু আমি বিশ্লেষণ বা আপনার একটু মতামত শুনবো। একই বিষয়ে আমি একটু মঞ্জু ভাইয়ের কাছেও শুনতে চাই। আগে আপনার কাছ থেকে একটু শুনে আসি, জাতীয় পার্টির আসলে কি হলো, জাতীয় পার্টি কি চায়, কি করবে বলে আপনার মনে হয় রনি ভাই? আপনি জাতীয় পার্টি যদি ধরেন, হোসেন মোহাম্মদ এরশাদের যে নেতৃত্বের গুণাবলী ছিল, তার 100 ভাগের 1 ভাগও রওশন এরশাদের নেই। আবার রওশন এরশাদ এখন অসুস্থ, বয়োবৃদ্ধা, কিন্তু তার যখন মোটামুটি শক্তি সামর্থ্য ছিল, তার সঙ্গে কিন্তু ধোপে জিএম কাদের টিকেনি। অর্থাৎ জিএম কাদের যে রাজনৈতিক প্রজ্ঞা মেধা তুলনামূলকভাবে রওশন এরশাদের চেয়ে কম, এক। 2 নম্বর হলো যে রওশন এরশাদ, এরশাদ এবং জিএম কাদের, তিনজনের শক্তির মূল ভিত্তি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়া এবং করুণা। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়া করুণা, আওয়ামী লীগের শেল্টার, তাদের উপর যতক্ষণ আছে, যতটুকু আছে, সেই সময়টুকু অনুযায়ী তারা কিন্তু নড়াচড়া করতে পারবে, এর বাইরে তারা নড়াচড়া করতে পারবে না। এখন আওয়ামী লীগ তাকে ভারতে কেন পাঠিয়েছেন, বা ভারতের কোন গ্রুপ তাকে কিভাবে ডেকেছেন না ডেকেছেন, এই বিষয়গুলো আসলে বিএনপি যদি কোনো ক্ষমতায় আসে তখন হয়তো জানা যাবে বা জিজ্ঞাসা করা যাবে, কিন্তু এখন তো আসলে উনি না বললে জিজ্ঞাসা করা যাবে না। কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশের সেই 91 থেকে এখন পর্যন্ত, 91 কেন, এরশাদ যখন ক্ষমতায় এসেছে 82 সনের সেই মার্চ মাসের থেকেই বাংলাদেশের যে নৈতিক অবক্ষয়, সে যা কিছু বলেন, অর্থনৈতিক বিপর্যয়, দুর্নীতি, পরকীয়া, এই অন্যের বউ ধরে নিয়ে আনা, এই যে আজকে যে আপনি পুলিশের যে ঘটনাটা বললেন, এগুলো সব এরশাদ জমানা থেকে শুরু হয়েছে। সে অন্যের বউ ধরে নিয়ে কাজগুলো করা। এখন এইগুলোর একটা যে চূড়ান্ত যে দলটি এখন রুইন্ট অবস্থা আছে, তাদেরকে মাথায় রেখে আমি খুব অবাক হয়ে যাই, মাননীয় প্রধানমন্ত্রী, আমার নেত্রী, 100 নেত্রী, তিনি তার মুখ দিয়ে বঙ্গবন্ধু কন্যা, তিনি যখন বেগম রওশন এরশাদকে, আমরা যাকে সবসময় খুব বাজে ভাষায় গালাগালি করতাম ছাত্রলীগের একজন কর্মী হিসেবে, সেই তাকে যখন মাননীয় বিরোধী দলীয় নেত্রী হিসেবে তাকে সম্মান করেন, সম্বোধন দেন, তার জন্য তোয়াজ করেন, তসবিহ করেন, বিশ্বাস করেন, নিজের বমি খাওয়ার মধ্যে যে ধরনের একটা অবস্থা, অস্বস্তিকর অবস্থা সৃষ্টি একটা মানুষের, আমরা যারা ছাত্রলীগ করেছি, রাজপথে এরশাদ বিরোধী আন্দোলন করেছি, আজ আওয়ামী লীগের মতিভ্রম দেখে আমি মনে করি যে এর চেয়ে
এই জাতীয় পার্টির পিছনে না ঘুরে এখনো ইনুভাইট যতটুকু ক্ষমতা আছে, রাশেদ খান মেননের যতটুকু আছে, এদেরকে যদি মাথায় করে আওয়ামী লীগ ঘুরায়, আওয়ামী লীগের মর্যাদা বাড়বে। এমনকি দিলীপ বড়ুয়া দাদা আছেন, উনি অনেক ভালো মানুষ, এদের চাইতে জাতীয় পার্টির চাইতে। কিন্তু রনি ভাই আমি জানি যে আপনি আসলে এত বেশি জনপ্রিয়, আপনার কাছে আপনাকে এই প্রশ্ন করা আমার জন্য রিস্কি, তারপর আমি এই প্রশ্ন করছি, আপনার যে পরিমাণ মানে আপনার মনে হওয়া যে আসলে ছাত্রলীগ হিসাবে জাতীয় পার্টির এগেনস্টে বা জাতীয় পার্টির সম্পর্কে আপনার যে মতামত, আপনি কি করে বিএনপি করেন রনি ভাই? কারণ ছাত্রলীগ নেতা হিসাবে আপনাদের এটা হলো কি আসলে আমাদের দেশের যে রাজনীতিটা মূলত আপনাকে সার্ভাইভ করতে হবে। ছাত্রলীগ করলে যে ছাত্রদল করা যাবে না, নট লাইক দ্যাট। রাজনীতি করতে হলে সার্ভাইভ করতে হবে। আওয়ামী লীগের মতো একটা বড় প্ল্যাটফর্মে থেকে তারপরে সেই দলের একটা সংসদ সদস্য হয়ে সেই দল করতে যদি আপনি রিজেক্ট হন, ইউ হ্যাভ টু অপশন, আপনি রাজনীতি করবেন অথবা আওয়ামী লীগের রাজনীতি থেকে হারিয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় হারিয়ে যাওয়ার চেয়ে বেঁচে থাকা, রাজনৈতিক অঙ্গনে বেঁচে থাকাটা আমার জন্য গুরুত্বপূর্ণ। এখন আমার জন্য অপশন ছিল জাতীয় পার্টিতে যোগদান করা, আমার মতো অপশন ছিল স্বতন্ত্র হওয়া, আমার মতো অপশন ছিল সুলতান মোহাম্মদ মনসুরের মতো করা। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, যে জিনিসটি করা উচিত সেটি দল পরিবর্তন বড় বিষয় না। রোনাল্ড রিগান 4 বার দল পরিবর্তন করেছেন, কিন্তু মানুষের সফলতা, আমি যদি অনাগত দিনে সফল হতে পারি, দেশের জন্য কিছু করতে পারি, তাহলে আমার এই দল পরিবর্তনটা ইট উইল বি গ্লোরিফাইড। গোলাম মোল্লা রনি ইতিহাসের সবচেয়ে ভালো কাজ করেছেন। আর আমি যদি ব্যর্থ হই, আমাকে মীর জাফর বলা হবে, খন্দকার মোশতাক বলা হবে, আর অনেক মন্দ কথা বলা হবে। এটা সফলতা ব্যর্থতার বিষয়। আপনার বক্তব্য পরিষ্কার। আমি মঞ্জুবের কাছে আসছি। মঞ্জু ভাই, আওয়ামী লীগ সরকার গত 2 টার্ম 3 টার্ম ক্ষমতা থেকে সার্থকভাবে যেটি করতে পেরেছে, যে পতিত স্বৈরাচার বলে আমরা ছাত্রলীগের কাছ থেকে যেটি শুনেছি, আমরা নিজেরা ছাত্র আন্দোলনে যুক্ত হিসেবে যে বুলিগুলি আনেছি, সেই পতিত স্বৈরাচারকে শুধু প্রতিষ্ঠিতই করা হয় নাই, তাদেরকে দিয়ে আসলে এক ধরনের কি বলবো গণতন্ত্রের খেলাঘর বা খেলার মতো একটি গণতন্ত্র করা হয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের এই ভিডিওটি দেখলেন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকে টকশোতে আলোচনা করলেন খালেদ মহিউদ্দিন এবং শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে যেই সব কথা হয়েছে, যেসব আলোচনা হয়েছে, এই আলোচনাগুলি কতটা যৌক্তিক ছিল সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনি যদি আমাদের এই কমেন্ট বক্সে একটি কমেন্ট করেন, তাহলে আপনার এই কমেন্টটি পরবর্তী একজন এসে পড়বে, সে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। অতএব আপনার উচিত আমাদের এই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাওয়া এবং সাধারণ মানুষকে রাজনৈতিকভাবে হেল্প করা, ভালো মানুষদেরকে উৎসাহিত করা, রাজনীতির মাঠে আসার জন্য তাদেরকে বলা, তাদেরকে উৎসাহিত করে রাজনীতির মাঠে আনা এবং ভালো কাজের জন্য হেল্প করা। অসৎ উদ্দেশ্য নিয়ে যারা রাজনীতির মাঠে আসে তাদের পিছন থেকে হাত সরিয়ে নিতে হবে, তাহলে বাংলাদেশের রাজনীতি সুন্দর একটি ভাবমূর্তি ফিরে আসবে এবং পরবর্তী প্রজন্ম একটি সুন্দর রাজনৈতিক প্ল্যাটফর্ম পাবে এবং তারা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, বাংলাদেশের উন্নয়ন করতে পারবে, বাংলাদেশ একটি উন্নয়ন রাষ্ট্র হিসেবে বিশ্বের মাঝে পরিচিতি লাভ করবে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দিন, তাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।